আবার সুদীপকে দেখে কান্না করতে যায় এবং তখন সুদীপ কী জন্য কান্না করছে জিজ্ঞাসা করলে তখন সুদীপ আদিত্য পরমা বলে যে থেমে যায় এবং সে কান্না করতে থাকে। তখন সে চলে যায়। তখন পরমার রুমে যায় এবং পরমার পাশে আদিত্যকে বসে থাকতে দেখে রেগে যায় এবং সে গিয়ে আদিত্য জামায় কালার চেপে ধরে এবং এবং সোজারে এক চর মেরে বিস্তারিত জানতে পেরেছি। আদিত্য যখন পরমাকে বলে কালো করে নিয়ে উপরে যায় তখন সুদীপা ও সব দেখে কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে চলে আসে অভ্র এবং সুদীপাকে গেটের কাছে ওইভাবে বসে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। সে সুদীপাকে কাছে জিজ্ঞাসা করে যে কি হলো বোন, তুই এভাবে কান্না করছিস কেন, কি হয়েছে তোর? তখনই সুদীপা কোনো কথার উত্তর দেয় না। অভ্র আবারও সুদীপাকে জিজ্ঞেস করে। তখন সুদীপা বলে, দাদা সব কিছু শেষ হয়ে গেল, মিস্টার চৌধুরী আমার সাথে এমনটা কেন করলো? তখন সুদীপার মুখে কথা শুনে অবাক হয়ে অভ্র বললো। তখন অভ্র সুদীপার উপর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, তুই বল আমাকে কি হয়েছে? তখন সুদীপা অভ্রজিৎকে বলে, দাদা মিস্টার চৌধুরী আর পরমা এই সুদীপা এই আর কিছু বলবে না, এই কান্না করতে থাকে, সেখান থেকে চলে যায়। তখন সে অভ্রজিৎ অবাক হয়ে আদিত্য আর পরমার নাম শুনে সে বুঝতে পারে না যে কেমন ঘটনা যে সুদীপা এভাবে কান্না করতে চলে গেল আর সেই কেন বা পরমার নাম নিল। তখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠে পরমার ঘরে এগিয়ে যায়। সেখানে দেখতে পায় আদিত্য পরমার কাছে বসে আছে। তখন অভ্রজিৎ তাদেরকে দেখে রেগে যায় আর চিৎকার করে ওঠে আদিত্য। তখন চিৎকার শুনে আদিত্য ও পরমা দুজনে অবাক হয়ে যায় আর অভ্রর দিকে তাকায়। তখন অভ্র আদিত্যের কাছে এসে এবং আদিত্যের জামার কলার ধরে, আদিত্য তোর থেকে এমন আশা করিনি, আমি ভেবেছিলাম তুই হয়তো পরমাকে ভুলে তুই সুদীপকে ভালোবাসিস, কিন্তু তুই ভুলেছিলাম যে অপরাধ সজরে এক চর মারে। দেখতেই এই তো পরমা হতবাক হয়ে যায় এবং সাদিত্য তার গালে হাত দিয়ে অবাক হয়ে অভ্রর দিকে তাকিয়ে থাকে। তখন পরমা অভ্রকে বলে, অভ্র তুই আদিত্যকে কেন মারলে, তুই কি করে? তখন অভ্র পরমা মুখের কথা শুনে হাসতে লাগে। তারপর বলে, সেই পরমা সি তোমার এমনটা বলতে মুখে বাঁধলো না, তুমি জিজ্ঞাসা করছো আদিত্য কি করেছে? অভ্র পরমাকে বলে, পরমা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যা করলে এটার জন্য আজ তো তোমার বোনের জীবন নষ্ট হয়ে গেল। আমার বোন কান্না করছে। এরপর আদিত্য কথা শুনে বলে, কি বলিস কি দাদা ভাই, সুদীপার জীবন নষ্ট হয়ে গেল মানে? কি নষ্ট হলাম আমি, কি করলাম আমি, কার জীবন নষ্ট করলাম? তার জীবন নষ্ট করে দিলাম। তার জীবন নষ্ট করে দিলে তখন দেখা যায় রুড়ি আর রিতমকে দেখা কথা বলতে। তখন তারা বলছে যে আমার একটা প্ল্যান আছে, আমরা একটা প্ল্যান করি এবং সেই প্ল্যান অনুযায়ী চলি। সেই প্ল্যানে মতে সব কিছু হচ্ছে। এখানে আমরা যেটা চেয়েছিলাম আদিত্যকে সেই ছবিগুলো দিয়ে ওকে ভুল বোঝাবো, আদিত্য সেটাকে করেছে। আসলে আদিত্য যেটা করেছে আমাদের প্ল্যানিংয়ের মতোই করেছে। ও বুঝতে পারছে না যে আমরা তাকে দিয়ে সব কাজগুলো করাচ্ছি। সুদীপা যে সব কিছু জানে না, সে বুঝতেই পারেনি। সে তাকে রাগ করে সে তার কাছ থেকে আসেনি, সে বাড়িতে চলে এসেছে। এখানে সুদীপা অতক্ষণে ওয়েট করার পর যখন আদিত্য আসে তখনই সে দেখে থেকে চলে যায়। এ কথা শুনে তার রীতিমতো খুবই খুশি হয়। তখন বলে, হ্যাঁ স্যার, এখন ভুল কাজ হলো, একদিন পরেই আদিত্যকে সুদীপা থেকে দূরে সরে আসতে পারলাম। এখন যদি একটু উপরে থেকে পারি এই সুযোগে আমি সুদীপাকে আমার করে নেব। আমি চাই সুদীপাকে আমার থেকে দূরে ঠেলে দিতে, নিজে করে নিতে, আদিত্য থেকে দূরে ঠেলে দিতে। ওদিকে তখন রুডি মনে মনে হাসে। সে মনে মনে বলে, এই রিতম হচ্ছে আচ্ছা বোকা, ও আমার কথা মতো কাজ করছে। আমি ওকে যে যখন তখন ফাঁসিয়ে দিতে পারি, আমি ওকে যা খুশি তাই করাতে পারি। আর আমি এই সুদীপাকে জীবন তো রাখবো না। ও রীতিমতো ভাবছে যে সুদীপাকে আমি ওর হতে তুলে দেব, সেটা তো আমি কখনোই হতে পারে না। কারণ যে সুদীপাকে নিয়ে আমি পৃথিবীতে এসেছি, সেই দীপা বংশধরকে আমি ছাড়বো না। দীপা বংশধরকে কখনো আমি জীবিত রাখবো না। আর তো অবশ্যই এই দীপার মুখ নিয়েই এসেছে এই সুদীপা যতদিন না এই দুনিয়া ছেড়ে যাচ্ছে ততদিন আমি ওকে শান্তিতে থাকতে দেব না। আগে প্রথম ওকে চৌধুরী বাড়ি থেকে বের করব, তারপরে ওই রকম এই এনে রুমের কাছে থেকে দূরে সরাবো। এরপর সুদীপা ও দুনিয়া থেকে সরে দাঁড়িয়ে যাবে এবং তার রিমোটকে বলে, আচ্ছা ঠিক আছে,
আমি তো চলে যাচ্ছি, আমি আবার পরে দেখা করব, এটা নতুন প্ল্যানিং করি, দেখি আদিত্য ওখান থেকে কী করছে। হয়তো তখন কি করছে, আমি চৌধুরী বাড়িতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে নাকি? তখন হ্যাঁ, রিতম বলে হ্যাঁ অবশ্যই যাব, আমি আপনার সাথেই যাই। অবশ্যই সুদীপা কী করছে আমাকে একটু খেয়াল রাখতে হবে। সুদীপা তখন কি করছে এটার পর যদি রিতম আবার রুড়ি দুজনে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তার মধ্যে তো হাসিটা ঠাট্টা করতে থাকে গাড়িতেই, এবং তারা যেতে থাকে একসাথে। এবং তাদের ঠিকই সেই মুহূর্তে রাস্তায় কুন্তল হেঁটে বেড়াচ্ছে। রাস্তায় কুন্তল মানে রুড়ি তার মাকে দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে মামা এখানে কি করছে, মম থাকার তো কথা না এখানে, তিনি তাহলে কি করছে এখানে। সেই মুহূর্তেই তার মাকে দেখে গাড়ি থামিয়ে দেয়। সে কুন্তলকে দিকে লক্ষ্য করে সে গাড়িতে সামনে এসে দাঁড়ায়। কুন্তল যে হতবাক হয়ে যায়, সে মা মনে ভয় পেতে থাকে। তাহলে কি গাড়ির মধ্যে কি পুলিশ এসেছে তাকে ধরার জন্য, নাকি অন্য কেউ? সে মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে আসে রুড়ি, আর রুড়িকে দেখে কুন্তল অবাক হয়ে যায় এবং সে কুন্তলকে বলে, রুড়ি তুই এখানে কি করছিস? আর রিতম স্যারের সাথে তুই এখানে কেন? তো রিতম কুন্তলকে বলে, আপনি কি নাকি চেনেন নাকি? ইনি প্রফেসর কৃষ্ণ রায়। এখানে এদিকে কথা শুনে যে কৃষ্ণ বলছে নিজের নাম এখন কুন্তল হয়ে যায়, এবং সে রুডিকে সাইডে নিয়ে যায়। এবং তখন রুডির কাছ থেকে জানতে পারে যে আসলে রুডি কৃষ্ণ ছদ্মবেশে ওই প্রফেসরের কাছে কাজ করছে। আর এই রিতম বসু জানেই না যে আমি আসলে কে, আমি কি কাজ করি। কুন্তল বলে, হ্যাঁ তাই তো, তুই তো কি করিস, তুই প্রফেসরের কাজ করিস, আমি তো তোর থেকেই এই আশা করিনি। এখন রুডি হাসতে হাসতে বলে, না মাম, তুমি ভুল ভাবছো, আমি প্রফেসরের কাজ করছিলাম সুদীপাকে শেষ করার জন্য। তখন রুডিপা মুখে নাম শুনে হতবাক হয়ে যায় এবং তখন বলে, কুন্তল জিজ্ঞেস করে যে তুই সুদীপাকে কি করে জানিস, তুই সুদীপাকে কোথায় দেখলি, তুই কি করে জানিস যে সুদীপা দীপার মতো দেখতে হয়েছে, তুই সুদীপাকে শেষ করে দেবার ঠিক করলি? তখন ওইগুলো হ্যাঁ ওই সুদীপা আমার বাসার ক্ষতি করেছে, আমি ওকে আমার দলের গুন্ডগুলো পুলিশ হাত তুলে দিয়ে ওর জন্য আমি উপর থেকে প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ নিতে এসে দেখতে পাচ্ছি যে ওই সুদীপা হলো দীপার মতো দেখতে, ওই দীপার মতো মুখ নিয়ে জন্মেছে ওই পৃথিবীতে। আমি দীপাকে কি করে ছাড়বো? দীপার বংশধর তো আমার কোনোভাবেই দুনিয়ায় রাখতে দেবো না। এজন্য আমার ব্যবসার সমস্ত সব নষ্ট হয়ে গেছে, আমার সব ব্যবসা ও ধরিয়ে দিয়েছে। আর এখন থেকে সুদীপা আমার ব্যবসার ক্ষতি করে, আমি তো সেটা কখনো হতে দেব না। কুন্তল রুড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা এ তো এখন দুজনে কথা যাচ্ছে, তোরা এখন দুজনে কোথায় যাচ্ছিস এখান থেকে? কি চৌধুরী বাড়ি, মানে চৌধুরী সুদীপের বাড়ি? তখন রুড়ি বলে, হ্যাঁ আমি তো ওই বাড়িতেই যাচ্ছি। এখন কোথায় শুনিস কুন্তল অবাক হয়ে যায় এবং ভয় পেতে থাকে। তখন বলে, তুই ওই বাড়িতে কেন যাচ্ছিস, তুই এখন ওই বাড়িতে কি করবি? তখন রুড়ি সব কিছু খুলে বলে। আর ওদিকে তাল তখন বলে যে আমিও ওদের সাথে যেতাম, কিন্তু আমার আসলে না ওই বাড়িতে ধরে ওরা গেছে। তখন রুডি জানতে পারে যে কুন্তলও সেই বাড়িতে সুদীপাকে মারার চেষ্টা করছে। তখন সে তার মাকে বলে যে তুমি কেন আর এখানে কি করছো, আমি এসে গেছি, তুমি এখন আর কোনো কিছু করবে না, শুধু দেখো আমার এই আমার খেলা দেখো, তোমার ছেলে কি করতে পারে, তুমি কি করতে না পারে, কি করতে পারে এগুলো দেখে এতদিন শুধু আমার ভরসা করেনি, এবার একটু ভরসা করো। অন্যদিকে তখন পরমা আর বাবা মাকে দেখা যায় শ্রুতি আর আতু থেকে দুজনে খুব টেনশন করছে। তখন সুদীপা কথা মতো তারা বাড়ির ছেড়ে চলে আসে। পরমাকে মিথ্যা কথা বলে তারা দেশে ছেড়ে চলে গেছে। তখন তারা কি করবে, তখন ও কোথায় যাবে, আসলে পরমা কি করে, কেমন আছে, কি করছে সেটা নিয়ে তারা চিন্তায় খুবই দুঃখী। সুদীপা যে বলে তারা যদি বেড়াতে থাকে তখন বিষয়টা ভেঙে যাবে। অতন তখন মনে মনে বলে, আমি জানি আমি সুদীপা কখনো ক্ষতি করতে দেব না, কারণ সুদীপা যে পরমার প্রতি কতটা মায়া আছে সেটা নিজের রক্তের সম্পর্কে সুদীপা নিজে অনুভব করে। কিন্তু সে বুঝতে পারে যে আসলে এই সম্পর্কটা কি, তাদের মধ্যে রক্তের সম্পর্ক তো যমজ বোন, এটা উপরে খেয়াল রাখতে হবে, এটাই নিয়তি, তাদের কোনোভাবেই তো আলাদা করাতে যায় না। তখন আলাদা করবে রাখা যেতে পারবে তা, আরও ঘুরে একই জায়গাতে এসেছে, এটাই তাদের কপালের লেখা। আসলে অন্যদের কখনো নবীপুরে দেখা যায়, নবীপুরে গ্রামে সুন্দর পাশ দিয়ে বাড়ি বসে খুবই টেনশন করতে থাকে। সুদীপা তখন বাবার শুধু ভাবতে থাকে যে বাড়িতে সুদীপা একা কি করছে, কেমন আছে, কি ঠিকমতো যত্ন নিচ্ছে কিনা, এই নিয়ে টেনশন করতে থাকে।
আদিত্য ছেলে খুবই ভালো, জামাই আমাদের খুবই ভালো, বা দাদা শেষমেশে একটা ভালো ছেলেকে সুদীপার জন্য জীবনসঙ্গী বেছে দিয়েছে, তার যে না যাচ্ছে এটা ভুল হতে পারে না। এই ক্ষেত্রে দাদার কাছে ঠিক করেছে, নিশ্চয়ই উনি ভালো। আর সুদীপাকে দেখে শুনে খেয়াল রাখবে। এরপর কুন্তল ওইদিকে সুদীপার যমজ বোনের খোঁজ নিতে আবারও নবীপুরে চলে আসে। নবীপুরে এসে সেই জানতে পারে সুদীপা নাকি এক শত্রু ছিল, তার নাম হলো সুন্দর। আর সুন্দর নাকি তার বাবা মানে সুদীপার বাবাকে গুলি করেছিল, তার কারণে তার বাবা মারা গিয়েছিল। এরপর থেকে তার খোঁজ খবরে পাওয়া যায়নি। সুন্দরের সাথে দেখা করবে। সুন্দর সে আবার এক যমজ বোন আছে, সে নাম কথা সুন্দরকে জানায় সুদীপা। তখন সে কথা গুরুত্ব দেয় না। যদি সুদীপের যমজ বোন থাকে, খোঁজাটা দিতে পারলে তাহলে তাকে টাকা দেবে। টাকার লোভ দেখে তখন সুন্দর টাকার লোভ পেয়ে কুন্তলের সাথে হাত মেলায় এবং সুদীপার যে যমজ বোন সেটা বোনটাকে খোঁজার চেষ্টা করতে থাকে। তখন সুন্দরের একজন নিয়ে সবাই বড় ডাক্তারের কাছে চলে যায়। সুন্দর বলে যে এই মহিলা কি জানতে চাইছে সেটা ভালোভাবে বলে দে, না হলে তোর এই লাশ এখানেই ফেলে দেবো, এখান থেকে তুই গুলি করে শেষ করে দেবো। এই মহিলা জানতে চাইছে যে সেটা উত্তর ঠিকভাবে দে। তুই সুদীপাকে যমজ বোন সুরূপা ওকে কোথায় নিয়ে গেছে, ওই কথা কোথায় আছে, এই কথা আস্তে আস্তে ডিটেলসগুলো আমাদের দরকার। তুই আমাদের ডিটেলসগুলো দে, এগুলো ঠিকানা বলে দে, তুই ডিটেলসগুলো আমাকে দিয়ে দে, বাকিগুলো আমরা বের করে নেব। যে কোথায় কোভাবে আছে, কোন পরিবার, সেটা আমরা দায়িত্ব। তুই এটা কথা বলে দে ওনাকে, কে দত্তক নিয়ে গিয়েছিল সেটাই ওয়ার্ডে ভয়ে ভয়ে এই ফাইল বের করে এবং ফাইলটা দেখে বলে এই পরমাকে আসলে কে দত্তক নিয়ে গিয়েছিল।